গণভোট নিয়ে দলগুলোকে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিতে এক সপ্তাহ সময় দিল উপদেষ্টা পরিষদ। ব্যর্থ হলে করণীয় ঠিক করবে সরকার। রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে সেজন্য সভায় উদ্বেগ প্রকাশ করা হয়। রাজনৈতিক দলগুলোকে স্বীয় উদ্যোগে আগামী এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়। সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে দেশ গণতন্ত্রের পথে যাত্রা নির্ভর করছে নির্বাচনের উপর, বললেন সিসি। এর অপব্যবহার করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে কোনো ধরনের একটা দুর্ঘটনা ঘটানো ফেলা সম্ভব এটা। সংলাপে রাজি থাকলেও রেফারির অভাবের শঙ্কায় জামাত। উপদেষ্টা পরিষদ যদি এটা মনে করে যে তাদের আর কোনো দায়িত্ব নাই, তারা কিছুই করবে না, দলগুলোই মিলে করবে, তাহলে এখানে একটা রেফারির অভাব হতে পারে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। আর অন্যান্য শীর্ষ সংবাদ। সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে সংকট ঘনীভূত। চলতি মাসে নির্ধারণ হতে যাচ্ছে রাজনীতির গতিপথ। তফসিলের আগেই সুরাহা না হলে অনিশ্চিত গন্তব্যে যাবে দেশ, মত বিশ্লেষকের। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ডাকে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক। চূড়ান্ত হতে পারে দল ও জোটের প্রার্থী তালিকা। কিছুক্ষণ পর ব্রিফিং। বিয়ারিং প্যাড দুর্ঘটনার পেছনে মেট্রোর নকশায় ত্রুটি, ঠিকমতো কাজ বুঝে না নেওয়া সহ বিভিন্ন কারণ দেখছে ডিএমটিসিএল। নিশ্চিত হওয়া যাবে তদন্তের পর। নতুন টেলিকম নীতি বাস্তবায়নে গ্রাহক পর্যায়ে 20% বাড়ছে ব্রডব্যান্ড ইন্টারনেটের খরচ। এক নামে সিম সংখ্যা 10 থেকে 7-এ কমানোর উদ্যোগ বিটিআরসির। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া সহ গণভোট নিয়ে দলগুলোকে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিতে এক সপ্তাহ সময় দিয়েছে অন্তর্বর্তী সরকার। অন্যথায় তারাই করণীয় ঠিক করবেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি জানান, এ নিয়ে আর সরকারের পক্ষ থেকে কোনো আলোচনার আয়োজন করা হবে না। 28 অক্টোবর জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে জমা দেয় জাতীয় ঐক্যমত্য কমিশন। এরপর থেকেই রাজনৈতিক দলগুলোর মধ্যে শুরু হয় তীব্র বিরোধ। সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে চলছে তুমুল আলোচনা সমালোচনা। নোট অফ ডিসেন্ট বাদ দেওয়াকে জনগণের সঙ্গে প্রতারণা বলছে বিএনপি, আর জাতীয় নির্বাচনের আগেই গণভোটের দাবি জামায়াতের। এসব কারণে জাতীয় নির্বাচন পিছিয়ে যাওয়ার শঙ্কার কথাও বলছেন রাজনীতিকরা। এমন প্রেক্ষাপটে সোমবার বিশেষ উপদেষ্টা পরিষদ বৈঠক অনুষ্ঠিত হয় তেজগাঁওয়ে। প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অন্যান্য উপদেষ্টারাও অংশ নেন সভায়। সাম্প্রতিক রাজনৈতিক পরিবেশ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বৈঠকে। নেওয়া হয় বেশ কিছু সিদ্ধান্ত। উপদেষ্টা পরিষদের বৈঠকের বিস্তারিত জানাতে প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে সংবাদ সম্মেলনে হাজির হন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া, বিরোধপূর্ণ বিষয় ও গণভোট নিয়ে আগামী এক সপ্তাহের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আলাপ আলোচনা করে সরকারকে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত জানানোর আহ্বান জানান তিনি। বলেন, অন্যথায় করণীয় ঠিক করবে সরকার। রাজনৈতিক দলগুলোকে স্বীয় উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে, সম্ভব হলে আগামী এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়। ওনারা যদি ঐক্যবদ্ধ নির্দেশনা না দিতে পারেন, অবশ্যই সরকারের মতো সিদ্ধান্ত নেবে। এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, জুলাই সনদ নিয়ে সরকার আর সংলাপের আয়োজন করবে না। রাজনৈতিক দলগুলোকে নিজ উদ্যোগেই নিজেদের মধ্যে সংলাপের ব্যবস্থা করতে হবে। সরকার আর কোনো আয়োজন করতে যাচ্ছে না। এই রাজনৈতিক দলগুলা, যারা ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো আছে, ওনারা 15 বছর নিজেরা আলোচনা করে বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। ওনারা সে উদ্যোগে নিজেরা আলোচনা করে আমাদেরকে একটা ঐক্যবদ্ধ নির্দেশনা দিবেন, এই প্রত্যাশা করছি। অল্প সময়ের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলো কার্যকর উদ্যোগ নেবে বলে প্রত্যাশা উপদেষ্টা পরিষদের। হয়েছে তা আপনাদের লিখিতভাবে আমি জানি। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। বর্তমানে দেশ সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, গণতন্ত্রের পথে যাত্রা নির্ভর করছে আগামী নির্বাচনের উপর।
এআই এর অপব্যবহার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবের বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। সবার সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও জানান নাসির উদ্দিন। ঘড়ির কাঁটায় সকাল ৮টা। ঢাকার খিলক্ষেতের ডুমুনি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ শুরু। হঠাৎ শোরগোল, ভোট কারচুপি ও বিশৃঙ্খলা তৈরির চেষ্টা। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন আনসার সদস্যরা। ফিরে আসে কেন্দ্রের পরিবেশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এটি ছিল বাহিনীটির ডামি মহড়া। নির্বাচন সামনে রেখে গেল ১ বছরে ১.৫ লাখের বেশি সদস্য নিয়োগ দিয়েছে আনসার। সোমবার ভাটারায় আনসার বাহিনীর সদর দপ্তরে ছিল চতুর্থ ধাপের মৌলিক প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী দিন। এতে অংশ নেন প্রধান নির্বাচন কমিশনার। এ সময় আনসার মহাপরিচালক জানান, ভোটের মাঠে থাকবেন ৫ লাখের বেশি সদস্য। নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে এই ব্যাপক সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করেছি। আমরা ১,৪৫,০০০-এর বেশি নতুন সদস্য গড়ে তুলেছি, যাদের প্রশিক্ষণ লক্ষ্য এবং উদ্দেশ্যই ভিন্ন ছিল, আগের মতো ছিল না। কারণ কিভাবে তারা দেশের জনগণের সেবা করবে, দেশ রক্ষায় কাজ করবে, দেশের দুর্যোগ সহ দেশের বিভিন্ন পরিস্থিতি মোকাবেলায় কাজ করবে, সেই প্রশিক্ষণ লক্ষ্যগুলো নিয়েই তারা তাদের মৌলিক প্রশিক্ষণ করেছে। সুষ্ঠু নির্বাচন আয়োজনে রাজনৈতিক দল সহ অংশীজনদের সহযোগিতা চেয়ে সিএসি বলেন, ভোটের দায়িত্বে নিয়োজিতদের উপর নির্ভর করছে দেশের গতিপথ। বাংলাদেশ এখন খুব একটা সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে। আমরা জাতি হিসাবে, দেশ হিসাবে কোন দিকে যাব, গণতন্ত্রের পথে কিভাবে হাঁটব, এই সব কিছু নির্ভর করছে কিন্তু আগামী নির্বাচনের উপর। ভোটাররা একটা বড় অংশীজন। সুতরাং ভোটার, রাজনৈতিক দল, আমাদের সাংবাদিক ভাই বোনেরা, বিভিন্ন বাহিনীর লোকজন সবাই মিলে প্রত্যাশিত সুন্দর নির্বাচন জাতিকে উপহার দেব। দেশ জুড়ে আনসার বাহিনীর নেটওয়ার্ক কাজে লাগিয়ে অপপ্রচার প্রতিরোধের আহ্বান জানান সিএসি। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। গণভোট ইস্যুতে দলগুলোকে আলোচনা করে সিদ্ধান্ত নিতে সরকারের আহ্বানকে স্বাগত জানিয়েছে জামাতে ইসলামী সহ ৮ দল। এক্ষেত্রে রেফারির অভাবের শঙ্কা জানিয়ে নেতারা সরকারকে সেই ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। রাজধানীর পুরানা পল্টনে ৮ দলের যৌথ সংবাদ সম্মেলনে জাতীয় নির্বাচনের আগে চলতি মাসে গণভোট, পিআর পদ্ধতিতে নির্বাচন সহ অভিন্ন দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। জুলাই সনদের আইনে ভিত্তি দিতে গণভোটের দাবিতে গত সেপ্টেম্বর থেকে রাজপথে সরব জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন সহ ৮টি রাজনৈতিক দল। ৪ ধাপে সারা দেশে কর্মসূচি পালন করে জাতীয় নির্বাচনের আগে চলতি মাসেই গণভোটের দাবি জানায় তারা। দাবি আদায়ে পরবর্তী করণীয় ঠিক করতে রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কার্যালয়ে জরুরি সভা করে আন্দোলনরত দলগুলো। সভা শেষে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জুলাই সনদ বাস্তবায়নে গণভোট ইস্যুতে দলগুলোকে আলোচনা করার সিদ্ধান্ত নিতে উপদেষ্টা পরিষদের আহ্বান ইতিবাচক। তবে সরকারকে রেফারির ভূমিকা পালন করতে হবে বলেও জানান এই নেতা। গতকালকেই একটা আলোচনার আহ্বান করেছিলাম দলগুলোর ভিতরে। আজকে উপদেষ্টা পরিষদ সেরকম একটি আহ্বানে সকল দলের কাছে জানিয়েছে। আমরা এখন দেখতে চাই মেন স্টেক হোল্ডার, মৌলিকভাবে যে সমস্ত দল আছেন তারা এই আহ্বানকে কিভাবে সাড়া দেয়। যে সিদ্ধান্ত নিয়েছে সেটাকে আমরা স্বাগত জানাই, কিন্তু একটা বিষয় যোগ করতে চাই, কারণ হচ্ছে উপদেষ্টা পরিষদ যদি এটা মনে করে যে তাদের আর কোনো দায়িত্ব নাই, তারা কিছুই করবে না, দলগুলোই মিলে করবে, তাহলে এখানে একটা রেফারির অভাব হতে পারে। জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে সনদ বাস্তবায়নের শঙ্কার কথা জানান যুগপৎ আন্দোলনের অন্য নেতারা। দাবি আদায়ে দেন নতুন কর্মসূচি। মিছিলের সময় হলো বৃহস্পতিবার ৬ নভেম্বর সকাল ১১টা, রাজধানীর পল্টন মোড়। রাজনৈতিক দল ভিন্ন ভিন্ন গণমিছিল করে পল্টনে এসে আমরা একীভূত হব। সরকার যদি আইনে ভিত্তি না পায়, সেখানে নির্বাচনও কিন্তু বৈধতা থাকবে না এবং অন্যান্য সরকারও কিন্তু বৈধতা থাকবে না। এই জন্য আগে যদি গণভোট হয়, আইন ভিত্তি হয়, তারপর জাতীয় নির্বাচন তার ভিত্তিতে হয়, তাহলে সেখানে কোনো প্রশ্ন থাকে না। সেখানে বিএনপি যে বলছে একই দিনে দাবি না মানলে আন্দোলন জোরদার করার কথা জানান ৮ দলের নেতারা। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। একদিকে বিভিন্ন ইস্যুতে দলগুলোর পরস্পর বিরোধী অবস্থান, আবার সরকারের সঙ্গেও টানাপোড়েন, আর এসবের মধ্যেই
আগামী মাসে নির্বাচনী তফসিল ঘোষণার আগে মীমাংসা করতে হবে গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুর। আর সে কারণেই চলতি মাসই হতে যাচ্ছে রাজনীতির গতিপথ নির্ধারণী মাস। বিশ্লেষকরা বলেন, আলোচনার মাধ্যমে সবকিছুর সুরাহা সম্ভব, নতুবা অনিশ্চিত গন্তব্যে যাবে দেশের রাজনীতি। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। বিশ্বাসঘাতকতা করেছেন, জনগণের সঙ্গে প্রতারণা করেছেন। নোবেল প্রাইজ পেয়ে বিরাট মানুষ, মাইক্রো ক্রেডিটে বিরাট মানুষ, কিন্তু দেশের রাজনীতিতে এতই ছোট যে মাপাই যায় না। আমরা যদি মাঠে নামি তাতে সরকার টিকে থাকবে কিনা সন্দেহ। এই সরকারের বিভিন্ন কর্মকাণ্ড অতীতেও একটি বিশেষ দলের প্রতি আনুগত্যের বহিঃপ্রকাশ ঘটেছিল। গত সপ্তাহ জুড়েই অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে এমন সব তোপ দাগিয়েছে রাজনৈতিক দলগুলো যারা সরকারের প্রতি সমর্থন দিয়ে এসেছে গোড়া থেকেই। অথচ জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমার পর প্রতারণা আর বিশ্বাসভঙ্গের অভিযোগ আনা হয় সরকার আর ঐকমত্য কমিশনের বিরুদ্ধে। 1971 সালকে ঘুরিয়ে দেওয়ার কোনো অবকাশ নেই। নোট অব ডিসেন্ট বা ভিন্নমত বাদ দেয় জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে প্রকাশ্যে ক্ষোভ উগড়ে দিয়েছে বিএনপি। আবার রাষ্ট্রপতি নয়, প্রধান উপদেষ্টার স্বাক্ষরে সনদ বাস্তবায়ন আদেশ দাবিতে অনড় এনসিপি। অন্যদিকে জাতীয় নির্বাচনের আগে বিএনপি গণভোটের বিরোধী হলেও নভেম্বরেই চাই জামায়াত। নভেম্বরেই গণভোট দিতে হবে। তাদের দাবি এখন আমাদের উপর চাপাতে চাচ্ছে, জনগণের উপর চাপাতে চাচ্ছে। কিছুদিন আগেও দলগুলোর পরস্পর বিরোধী বক্তব্য অনেকাংশেই সীমাবদ্ধ ছিল নিজেদের মধ্যেই, কিন্তু সে গণ্ডি পেরিয়ে এখন তীর ছোঁড়া হচ্ছে সরকারের দিকে। দৃশ্যমান হচ্ছে সরকারের সঙ্গে দলগুলোর দূরত্ব। কিন্তু কেন বদলে গেল পরিস্থিতি? মূল সমস্যা হলো এই সরকার যে দায়িত্ব নিয়েছে বা রাজনৈতিক দলগুলোর অভিপ্রায় অনুযায়ী সরকার গঠিত হয়েছে, সরকারের সময়সীমা ঠিক না করা। দ্বিতীয় সমস্যা হচ্ছে আস্থার অভাব। রাজনৈতিক দলগুলোর নিজেদের মধ্যে আস্থার সংকট আছে, আবার সরকারের প্রতিও তাদের আস্থার ঘাটতি আছে। সরকারও বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, এই পদক্ষেপে কখনো কোনো দল খুশি হয়েছে, কখনো কোনো দল বেজার হয়েছে। বিএনপি বলতেছে রেফারেন্ডাম নির্বাচনের দিন, পার্লামেন্ট ইলেকশন দিন। অন্যান্য পার্টি তারা বলতেছে না, আগে দিতে হবে। নির্বাচনে জয়লাভ করলে বিএনপি নাও দিতে পারে। হ্যাঁ, এই যে সন্দেহ, একে অপরের প্রতি সন্দেহটা, এটার জন্য গণ্ডগোলটা হয়েছে। একটি দল অন্য দলের প্রতি সন্দেহ করতেছে। আবার ফেব্রুয়ারিতে নির্বাচন চাইলে ডিসেম্বরেই ঘোষণা করতে হবে তফসিল। তার আগে সরকারের সামনে বড় চ্যালেঞ্জ দলগুলোর সঙ্গে দূরত্ব কমানো, সনদ বাস্তবায়ন পদ্ধতি আর গণভোট ইস্যুর মীমাংসা। আর সে কারণেই নভেম্বরকে বিবেচনা করা হচ্ছে রাজনীতির গতিপথ নির্ধারণী মাস হিসেবে। ডিসেম্বরে তফসিল হওয়ার কথা। তফসিল হওয়ার পর যদি কোনো রাজনৈতিক দল নির্বাচন বর্জন করে অথবা নির্বাচনে অংশ না নেয়, সেটি কিন্তু একটা কঠিন অবস্থা তৈরি করবে। সে কারণে নভেম্বরেই সব রাজনৈতিক দলকে নিয়ে সরকার নির্বাচন করতে পারবে, এই আস্থাটা তৈরি হতে হবে। পর্দার অন্তরালে কিছু আলাপ আলোচনা করতে হয় রাজনীতিতে। সেই দিকে সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে বসে আলাপ আলোচনা করেন, তারপর এই সমস্যাটাকে সমাধান করতে হবে। তা না হলে আমার মনে হয় অসুবিধা হবে। বিভিন্ন ইস্যুতে দলগুলোর তীব্র বিরোধ যে অন্তর্বর্তী সরকারের জন্য অস্বস্তিকর, প্রকাশ্যে সে কথা জানিয়েছেন খোদ উপদেষ্টাদের কেউ কেউ। আলাপ আলোচনার পর আমরা প্রধান রাজনৈতিক দলগুলোর বক্তব্যের মধ্যে যে অনৈক্যের সুর দেখছি, এটা হতাশাব্যঞ্জক। ফারুক ভূঁইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। ফেব্রুয়ারিতে নির্বাচন হতেই হবে বলে মন্তব্য করেছেন ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার। কমিশনের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর প্রতারণা ও বিশ্বাসঘাতকতার অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সত্য একদিন বেরিয়ে আসবে। সুপ্রিম কোর্টে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন বদিউল আলম। 13 অ্যামেন্ডমেন্টেরও আমরা রিভিউ পিটিশন দাখিল করেছি এবং ওনারাই এই শরীফ ভূঁইয়াই সেই মামলাটা পরিচালনা করছেন। তো আমরা আশা করি যে ওখানেও রিমেডি পাবো, এখানেও রিমেডি পাবো। তার মাধ্যমে আমাদের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা ফিরে আসার সুযোগ হবে এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার মাধ্যমে তাদের নির্বাচনটাকে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তো আমাদের নির্বাচন যাতে আবার ফিরে আসে, আমরা যাতে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়, এর মাধ্যমে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াটা আবার একটা ভিতের উপর দাঁড়ায়। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জরুরি বৈঠকে বসেছেন দলটির স্থায়ী কমিটির সদস্যরা। একই সঙ্গে দলের সাংগঠনিক টিমের সদস্যদেরও ডাকা হয়েছে। বৈঠকেই লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৈঠকে মিত্র রাজনৈতিক দলের জন্য সম্ভাব্য আসন রেখে 200 আসনে প্রাথমিকভাবে একক প্রার্থী তালিকা চূড়ান্ত করার বিষয়ে আলোচনা হতে পারে। এছাড়া জুলাই সনদ সহ দেশের চলমান পরিস্থিতি নিয়েও আলোচনার কথা রয়েছে। স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংগঠনিক টিমের সদস্যদের নিয়ে আরেকটি বৈঠক হওয়ার কথা রয়েছে। মনোনয়ন তো নিশ্চিন্তভাবে তো সবাই আগ্রহী, এটা তো সবাই জানে, কিন্তু এখন আজকে কি আলোচনা হবে সেটা সম্বন্ধে আমাদের কোনো ধারণা নেই। দলের স্ট্যান্ডিং কমিটি আছে, ওনারা আলোচনা করে চেয়ারম্যান সাহেবের উপস্থিতিতে পরবর্তী করণীয় বা নির্ধারণী সব কিছুই জানাবেন। যেহেতু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের বাইরে আছেন, তিনি গতকালকেও বলেছেন যে আমরা সকল প্রস্তুতি নিচ্ছি। ইনশাল্লাহ আমাদের দৃঢ় বিশ্বাস আমরা একটা ভালো সংবাদের অপেক্ষায় থাকব। এই মুহূর্তে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সামনে আছেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। সরাসরি যাব তার কাছে। জুনায়েদ, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবং চলমান যে রাজনৈতিক পরিস্থিতি রয়েছে, জুলাই সনদের সুপারিশমালা পেশ কেন্দ্রিক সার্বিকভাবে সবকিছু মিলে এখন পর্যন্ত গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে 2টি বৈঠক কিন্তু শুরু হয়েছে। বেলা 12:30টায় স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়েছে এবং এর পরে অর্থাৎ আর অল্প কিছুক্ষণের মধ্যেই দলের সাংগঠনিক সম্পাদক পর্যায়ের যারা রয়েছেন তাদেরকেও বৈঠকে ডাকা হয়েছে এই আজকের গুলশানের এই কার্যালয়টিতে। এখন পর্যন্ত যেটি দেখা গেছে যে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল যে চলতি মাসের মধ্যেই দলের যে চূড়ান্ত মনোনয়ন তালিকা সেটি দিয়ে দেওয়া হবে। পাশাপাশি আরও বেশ কিছু সিদ্ধান্তের যে জায়গাগুলো রয়েছে, যাদের সাথে জোট হবে শরিকদের বা জোটের জন্য আসলে কতগুলো আসন ছাড়া হবে, সেই বিষয়গুলো এক ধরনের আলোচনার বিষয় কিন্তু এখন পর্যন্ত রয়ে গিয়েছে। এখন যে বিষয়টি দেখা গেছে যে বেশ লম্বা সময় ধরেই গুলশানের এই কার্যালয়টিতে বিভিন্ন মনোনয়ন প্রত্যাশীদের যে সাক্ষাৎকারের বিষয়টি সেটি কিন্তু চলমান রয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজকের এই 2টো বৈঠকেই লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করবেন। পাশাপাশি এই যে বৈঠকগুলো হবে সেই বৈঠকের প্রসঙ্গে তো বটেই, পাশাপাশি আজ প্রধান উপদেষ্টার কার্যালয়েও সংবাদ সম্মেলন করেছেন আইন উপদেষ্টা এবং সেখান থেকেও কিন্তু বলা হয়েছে যে এই জুলাই সনদের যে সুপারিশ এবং নোট অফ ডিসেন্ট, গণভোট, সংসদ নির্বাচন সার্বিকভাবে 7 দিনের সময় দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলোচনা করে কি উপায় বের করা যায় সেটি জানাতে সরকারকে, সেই বিষয়ও উঠে আসবে আজকের এই যে 2টি বৈঠক হলো। সেই বৈঠকের পরবর্তী যে ঘোষিত যে সময় 3টা নাগাদ সংবাদ সম্মেলন রয়েছে সেখান থেকে বলা হয়েছে। সবকিছু মিলে এখন পর্যন্ত এই মনোনয়ন এবং সামনের যে নির্বাচন কোন ধরনের প্রেক্ষাপট হবে, কিভাবে আসলে দলের আভ্যন্তরীণ যে ব্যবস্থাপনা সেই বিষয়গুলো নিয়েও সার্বিক যে আলোচনা সেটির শেষে 3টা সংবাদ সম্মেলনে সার্বিকভাবে জানানো হবে। এখন পর্যন্ত এই ছিল গুলশান থেকে সবশেষ। গুলশান থেকে মুরসালিন হক জুনায়েদ। গুমের অভিযোগে শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ করেছেন ছাত্র দলের সাবেক যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিক। দুপুরে ট্রাইব্যুনালে হাজির হয়ে অভিযোগ জমা দেন তিনি। শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান, র্যাবের তৎকালীন মহাপরিচালক মুখলেসুর রহমান সহ 7 জনকে অভিযুক্ত করা হয়েছে। পরে সাবেক ছাত্রদল নেতা আশিক বলেন 2013 ও 2022 সালে তাকে 2 দফা গুম করে শারীরিক নির্যাতন করা হয়। 2 মাস র্যাব 1-এ আটকে রাখা হয়, পরে কাউন্টার টেররিজম ইউনিট তুলে নিয়ে যায় বলে জানান তিনি। এরপর মুসলিম বাজারের ঠিক উত্তর পাশে একটা কালভার্ট ছিল, ছোট রোডটা অন্ধকার ছিল, সেখান থেকে আমাকে তুলে নিয়ে গাড়িতে তুলে চোখ বেঁধে ফেলে এবং পিছনে দিয়ে হাত বেঁধে ফেলে। পরে তারা আমাকে খুব চড়থাপ্পড় দিয়ে আমি অনেকটা সেন্সলেস হয়ে যাই। এর অনেকক্ষণ পর ওরা গাড়ি ড্রাইভ করে নিয়ে যায় আমাকে। আমার এতটুকু সেন্স আছে, তারা কালশি ফ্লাইওভার দিয়ে আমাকে নিয়ে যায়। শেখ হাসিনার বিরুদ্ধে প্লট জালিয়াতির মামলার 5 নম্বর আসামি খুরশিদ আলমের বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে আদালতে স্বীকার করেছেন দুদকের তদন্ত কর্মকর্তা আফনান জান্নাত কেয়া। সকালে ঢাকার 5ম বিশেষ জজ আদালতে মামলার তদন্ত কর্মকর্তার আংশিক জেরা অনুষ্ঠিত হয়। তদন্ত কর্মকর্তা জানান,
তদন্তকালে প্রধানমন্ত্রীর কার্যালয় সহ সংশ্লিষ্ট দফতরের ২১ জনের জবানবন্দি নেন তিনি। এ সময় খুরশিদ আলমের বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি তারা। তবে নথিতে তার বিরুদ্ধে অভিযোগের প্রমাণ রয়েছে বলে জানান দুদকের আইনজীবীরা। ৬ অক্টোবর অবশিষ্ট জেরা এবং একই অভিযোগে সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে মামলার সাক্ষ্য গ্রহণ ও জেরা হওয়ার কথা রয়েছে। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে ৩০ কাঠা প্লট বরাদ্দ নেয়ার অভিযোগে মামলাগুলো করে দুদক। এসব মামলায় শেখ হাসিনা ও তার ২ ছেলে মেয়ে সহ ৪৭ জনকে আসামি করা হয়। দুপুরের সময় আরও থাকছে। অবশেষে তড়ি ঘড়ি করেই বে টার্মিনালের স্থাপনা নির্মাণ শুরু করতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর। বিশ্ব ব্যাংকের $৬৫০ মিলিয়ন ঋণ ছাড়ের পরও ধীর গতিতে সমালোচনা। ফার্মগেইটে মেট্রো রেলের পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যুর ঘটনায় প্রশ্ন উঠেছে মেট্রো রেলের নিরাপত্তা ও নকশা নিয়ে। দুর্ঘটনার পর নকশায় ত্রুটি, নিম্নমানের সরঞ্জাম এবং ঠিকভাবে কাজ বুঝে না নেয়াকে সম্ভাব্য কারণ হিসেবে দেখছেন প্রকল্প সংশ্লিষ্টরা। বলছেন তদন্তের পরেই নিশ্চিত হওয়া যাবে কারণের বিষয়ে। বছর ঘুরতে না ঘুরতেই কাছাকাছি দুটি পিলার থেকে ঘটেছে বিয়ারিং প্যাড পড়ার ঘটনা। সবশেষ ঘটনায় প্রাণ গেছে এক পথচারীর। এরপর থেকেই প্রশ্ন উঠছে ব্যয়বহুল এই প্রকল্পের নিরাপত্তা নিয়ে। সোমবার মেট্রো রেল কর্তৃপক্ষের সংবাদ সম্মেলনেও উঠে আসে এসব ইস্যু। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির বর্তমান এমডি বলছেন, নকশায় ত্রুটি, সরঞ্জামের মান আর কাজ বুঝে নেওয়ার ক্ষেত্রে ঘাটতির কারণেই ঘটতে পারে এমন ঘটনা। যদিও এসব বিষয়ে নিশ্চিত হতে এখনও তদন্ত প্রতিবেদনের অপেক্ষায় কর্তৃপক্ষ। এটা হঠাৎ করে পড়ে যায় নাই, ডিজাইন ফল্ট হতে পারে, কনস্ট্রাক্টিবিলিটি হতে পারে, যেই জিনিসের উপরে বসাইতে বলছে যেই জিনিস দিচ্ছে এটা হতে পারে, অথবা ওয়ার্কম্যানশিপও হতে পারে। যেই কমপ্লায়েন্সে ডিজাইন করা হয়েছিল, যেটা বলা হয়েছিল সেটা হয়তো কন্ট্রাক্টর করে নাই। চতুর্থ হতে পারে যে বুঝে না করতে যে কনসালটেন্ট তারা ঠিক মতো বুঝে নেয় নাই। তিনি আরও জানান, গত বছর বিয়ারিং প্যাড পড়ার পর ড্রোন সহ বিভিন্ন উপায় ব্যবহার করে পুরো অবকাঠামো পর্যবেক্ষণ করা হয়। সাম্প্রতিক সময়েও আবার তা করা হয়েছে। তবে নকশা বুঝে নেয়ার ব্যাপারে দক্ষতার ঘাটতির কথাও জানান ডিএমটিসিএল এমডি। বলেন, বারবার চিঠি দেওয়ার পরও এখনও ঠিকাদার প্রতিষ্ঠান পূর্ণাঙ্গ রূপে কাজ বুঝিয়ে দেয়নি। অক্টোবরের ভিতরে আমরা পুরাটা ড্রোন সার্ভে করেছি, ফিজিক্যালি ইন্সপেকশন করেছি যে কোথায় কোথায় ডিফেক্ট থাকতে পারে, কোথায় কোথায় স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি কোশ্চেন থাকতে পারে। যতগুলি আমরা পেয়েছি প্রায়গুলি উইদিন টলারেন্সের ভিতর আছে। কিছু যেগুলি ডিফেক্ট পেয়েছি মনে হচ্ছে ওগুলির সাথে সাথে আমরা কভারিং করে দিয়েছি। দ্রুততম সময়ে আরও ৪ থেকে ৫ জন নতুন প্রকল্প পরিচালক নিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছেন ডিএমটিসিএল এর এমডি। স্থানীয় সক্ষমতাকে কাজে লাগিয়ে মেট্রো পরিচালনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনে নকশার পরিবর্তনেরও ইঙ্গিত দেন। আমরা স্মার্ট ফাইন্যান্সিং খুঁজতেছি, যেটাতে ন্যাশনাল এমপ্লয়মেন্ট ক্রিয়েট করবে, আমার লোকাল জিনিস ইউজ হবে, বিদেশ থেকে আনতে হবে না, ক্যাপাসিটি বিল্ডিং করবে অর্গানাইজেশনগুলির, আর আমরা যাতে স্বচ্ছ করতে পারি। এর বাইরেও তদন্তের মাধ্যমে অনিয়মের দায়ীদের আইনের আওতায় আনার ব্যাপারে সহযোগিতার কথাও জানান ডিএমটিসিএল এর এমডি। ওইটাও যাচাই বাছাই করতেছি। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। বাড়ছে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার খরচ। নতুন টেলিকম পলিসিতে বিভিন্ন ফি ও চার্জ আরোপের কারণে গ্রাহককে দিতে হবে অতিরিক্ত ২০% অর্থ। এতে ৫০০ টাকার সংযোগে ১০০ এবং ১০০০ টাকার সংযোগে খরচ বাড়বে ২০০ টাকা। গ্রাহকের পাশাপাশি সেবাদাতাদেরও ব্যান্ডউইথ কিনতে খরচ বাড়বে ১৪%। দেশে ফ্রিল্যান্সিং, অনলাইন কেনাকাটা সহ নানা কাজে দৈনিক ৮,৪০০ জিবিপিএস ব্যান্ডউইথ ব্যবহার করেন ১৩ কোটির বেশি গ্রাহক। এর মধ্যে ৬০% ব্যান্ডউইথই ব্যবহার করেন ১,৩৪,০০,০০০ ব্রডব্যান্ড গ্রাহক। এই ব্রডব্যান্ড গ্রাহকদের জন্য আসছে দুঃসংবাদ। নতুন টেলিকম পলিসিতে আইএসপি সেবাদাতাদের ৫.৫% রাজস্ব ভাগাভাগি করতে হবে। সামাজিক দায়বদ্ধতা তহবিলে জমা দিতে হবে আরও ১%। লাইসেন্স অধিগ্রহণ ফি ৫ গুণ এবং নবায়নের বাৎসরিক ফি বেড়ে হয়েছে ৪ গুণ। সেক্টরে যেই ধরনের স্টারলিংকের ক্ষেত্রে লাইসেন্স অধিগ্রহণ ফি ১২ লাখ টাকা হলেও আইএসপিদের জন্য করা হয়েছে ২৫ লাখ টাকা। এছাড়া সাবমেরিন কেবল ও আইটিসি অপারেটর থেকে ব্যান্ডউইথ কিনতে ভ্যাট ট্যাক্স বাবদ খরচ ৩% থেকে বেড়ে দাঁড়াচ্ছে ১৭%। সবকিছু মিলিয়ে গ্রাহক পর্যায়ে খরচ বাড়বে ২০%। নতুন গাইডলাইন অনুযায়ী ফিক্সড ইন্টারনেট এর মূল্য বৃদ্ধি পাচ্ছে। বিটিআরসির নতুন নিয়ম অনুযায়ী ইন্টারনেট সেবাদাতাদের ওপর নতুন করে রেভিনিউ শেয়ারিং, উচ্চ লাইসেন্স ফি আরোপ
সরাসরি ব্রডব্যান্ড প্যাকেজের দাম বাড়াবে। অনুষ্ঠানে স্টারলিংকে অতিরিক্ত সুবিধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ তোলেন সেবাদাতারা। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নির্বাচনের আগেই টেলিকম পলিসিতে রাজনৈতিক দলগুলোকে হস্তক্ষেপ করার আহ্বান জানান আইএসপিএবি সভাপতি। আমি ডিরেক্ট এটা বলবো না যে আমরা ইন্টারনেট বন্ধ করব, কিন্তু ওনাদের পলিসি ডিজিটাল শাটডাউনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমাদের লিখিত বক্তব্যেই রাজনৈতিক হস্তক্ষেপ কামনা করেছি, কারণ পরবর্তীতে ওনারা দায়িত্ব নেওয়ার সাথে সাথে এই কমপ্লেনগুলি কিংবা এই সমস্যার সমাধানগুলি নিয়ে যখন যাব, তখন ওনারা চিন্তা করবে নতুন সরকারকে আমরা প্রেশার দিচ্ছি, বাট সেই ইন্টেনশন থেকে কিন্তু আমরা না। বর্তমানে বিটিআরসির হিসাবে সারা দেশে 2400-র বেশি ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতা রয়েছে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এবার এক ব্যক্তির নামে সিম সংখ্যা 10 থেকে 7টিতে নামানোর উদ্যোগ নিচ্ছে বিটিআরসি। কমিশন বলছে শিগগিরই আনুষ্ঠানিক চিঠি দিয়ে সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত জানতে চাওয়া হবে। তবে সিম কার্ড কমানোর উদ্যোগ নিয়ে আপত্তি তুলেছে মোবাইল অপারেটররা। তারা বলছেন এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে 1,20,00,000 গ্রাহকের 3,80,00,000 সিম কার্ড বন্ধ হবে। শুভ খানের রিপোর্ট। তারবিহীন ওয়াইফাই সেবা, ভেহিকেল ট্র্যাকিং সহ নানা কাজে বাড়ছে সিম কার্ডের ব্যবহার। অপরদিকে আর্থিক জালিয়াতি, প্রতারণা সহ অপরাধমূলক কর্মকাণ্ড ঘটছে মোবাইল ফোনের মাধ্যমে। এসব অপরাধ নিয়ন্ত্রণে 1 নভেম্বর থেকে এক ব্যক্তির নামে সিম সংখ্যা 15 থেকে নামানো হয়েছে 10টিতে। এতে বন্ধ হচ্ছে প্রায় 67 লাখ সিম। এই রেশ না কাটতেই জাতীয় নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সিম সংখ্যা 10 থেকে 7টিতে নামানোর ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনের আগে আমরা হয়তো 7টার ভিতরে যদি আসতে পারি। বিটিআরসির তথ্য মতে বর্তমানে দেশে প্রায় 6,76,00,000 গ্রাহকের হাতে আছে 18,79,00,000 মোবাইল সিম। এর মধ্যে প্রায় 80% গ্রাহকের নামে আছে 1 থেকে 5টি সিম কার্ড। 6 থেকে 10টি সিম কার্ড আছে 1,20,00,000 গ্রাহকের। সরকারি ঘোষণা বাস্তবায়ন হলে বন্ধ হবে 3,80,00,000 সিম কার্ড। যারা ব্যবসা বাণিজ্য করে ওনাদের কিন্তু সিম বেশি লাগে। 3টা থেকে 4টা সিম হইলে হয়, 2টা হইলে হয়। আমি কিভাবে ইউজ করতেছি এটা অবশ্যই আমাদের নৈতিকতার উপর ডিপেন্ড করবে। প্রতিটি সিম কার্ডে বড় অঙ্কের ভর্তুকি দেয় মোবাইল অপারেটররা। তাদের দাবি সিম সংখ্যা কমালে বছরে 2,000 কোটি টাকার রাজস্ব বঞ্চিত হবে সরকার। গলতটা হচ্ছে আসলে ন্যাশনাল আইডি ডেটাবেস চুরি হয়ে গেছে। আপনি সিম একটা করলেও যা অবস্থা হবে, 20টা করলেও তাই হবে। ব্যাপারটা ইভালুয়েটেড হোক, ইমিডিয়েটলি হয়তো আবার ইমিডিয়েটলি সাথে নেমে আসা উইল বি ভেরি ভেরি চ্যালেঞ্জিং। সব স্টেক হোল্ডার আছে, কিভাবে এই ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিসকে আমরা চেক করতে পারি, নট বাই রিডিউসিং সিমস। বিটিআরসি বলছে আইওটি সেবার জন্য আলাদা সিরিজের সিম কার্ড দেওয়া হচ্ছে। ব্যক্তিগত ব্যবহারের জন্য সিম সংখ্যা 10 থেকে আরও কমাতে সরকারের চূড়ান্ত মতামত চেয়ে চিঠি দেওয়া হবে। একটা মানুষের ইভেন 10টা সিম থাকার কোনো যৌক্তিকতা নাই। আসলে সরকারের অনুমোদন চাবো, সরকারের মতামত চাবো এই ব্যাপারে, যে আমরা আরো এক ধাপ নামিয়ে নিয়ে আসবো। বর্তমানে এক ব্যক্তির নামে ভারতে 9টি, পাকিস্তানে 5টি ও মালদ্বীপে 10টি সিম নেওয়া যায়। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। অবৈধভাবে হাসপাতালের বর্জ্য বাইরে বিক্রি যেন ওপেন সিক্রেট, এর পেছনে কাজ করছে হাসপাতাল, সিটি কর্পোরেশন ও বর্জ্য ব্যবস্থাপনার সঙ্গে সম্পৃক্ত একটি চক্র। যথাযথ প্রক্রিয়ায় জীবাণুমুক্ত না করে বর্জ্য থেকে সংগ্রহ করা চিকিৎসা সরঞ্জাম ফের ব্যবহার করায় ঝুঁকির মুখে পড়ছে জনস্বাস্থ্য। মেডিকেল বর্জ্য বাণিজ্য নিয়ে কামরুল হাসানের ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব আজ। চিকিৎসা বর্জ্যকে স্পর্শকাতর হিসেবে গণ্য করা হলেও বিষয়টি নিয়ে অনেকটাই উদাসীন হাসপাতালগুলো। এ ধরনের বর্জ্য ব্যবস্থাপনাকে শৃঙ্খলায় আনতে 2008 সালে নীতিমালা প্রণয়ন করা হলেও তা রয়ে গেছে কেবল কাগজে কলমেই। মাঠ পর্যায়ে এর খুব একটা প্রতিফলন নেই। নীতিমালায় মেডিকেল বর্জ্য অপসারণ, ধ্বংস করা ও প্রক্রিয়াজাত নিয়ে সুস্পষ্ট নির্দেশনা থাকলেও মানা হচ্ছে না মোটেও। তদারকির জন্য দায়িত্বশীলরা যেন দেখেও দেখেন না, ফলে মেডিকেল বর্জ্য নিয়ে ঝুঁকি এড়ানো যাচ্ছে না। অনুসন্ধান বলছে হাসপাতাল থেকে পাওয়া 2 ধরনের চিকিৎসা বর্জ্য অবৈধভাবে বাইরে বিক্রি হয়। এজন্য হাসপাতালগুলোতে রয়েছে আলাদা সিন্ডিকেট। চিকিৎসা কাজে ব্যবহৃত কাচের বোতল, সিরিঞ্জ, স্যালাইন ব্যাগ ও প্লাস্টিক নল সহ যেসব বর্জ্য নষ্ট করে ফেলার কথা তা চলে যায় একটি পক্ষের কাছে। এগুলো ধরেন কিছুটা খরচ পানি হয়, এগুলো আমরা বিক্রি করি, যেটা জাস্ট হাসা কথা, এটা কোনো মিছা কথা। কিনা না পার্টি আছে, মানে লোক আছে, সব সময় না, প্রতিদিন আসে। প্রতিদিন আসে।
পরবর্তীতে এই সিন্ডিকেটের মাধ্যমে পুনঃব্যবহারযোগ্য বর্জ্য সঠিক প্রক্রিয়ায় জীবাণুমুক্ত না করেই পরিষ্কার ও প্যাকেটজাত করে ওষুধের দোকান, বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পৌঁছে যায়। এসব উপকরণ সঠিকভাবে জীবাণুমুক্ত না হলে পুনঃব্যবহারে থাকে সংক্রামক রোগের ঝুঁকি। প্রায় একই অবস্থা পুনঃচক্রায়নযোগ্য চিকিৎসা বর্জ্যের ক্ষেত্রে। ব্যবহৃত সিরিঞ্জ, ব্লেড, ছুরি, কাঁচি, রক্তের ব্যাগ ও নল, ধাতব উপকরণ নষ্ট না করে সংক্রামিত অবস্থাতেই ভাঙারি দোকানে বিক্রি করা হয়। এসব বর্জ্য পরিবহনের সঙ্গে সংশ্লিষ্টদের থাকে বিভিন্ন সংক্রামক রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি। করতে করতে একটু অভ্যাস হয়ে গেছে, প্রায় 7-8 বছর ধরে করতেছি, তো আল্লাহর মধ্যে কোনো কিছু হয়নি। আমার আগে আরো অনেকজনই করছে। শুধু মেডিকেল বর্জ্যকে ঘিরে পুরান ঢাকার চকবাজার ও লালবাগ এলাকায় গড়ে উঠেছে শতাধিক ভাঙারির দোকান। এর মধ্যে নামাপাড়া, টাইগার গলি, ইসলামবাগ, বাঁশপট্টি, শহীদনগর, কিল্লার মোড় বিশেষভাবে উল্লেখযোগ্য। সরজমিনে দেখা গেছে এসব এলাকায় গড়ে ওঠা ছোট ছোট দোকানে মজুত রাখা হয়েছে পরিত্যক্ত স্যালাইন, সিরিঞ্জ, নল, যা অরক্ষিতভাবেই বাছাই করছে শিশু থেকে বিভিন্ন বয়সী মানুষ। হাত সুই ঢেকে হাত কাইটে বহুত কিছু, স্বাস্থ্য খারাপ হলে তো আর করার কিছু নেই, পেটে তো বাদ দেওয়া লাগবে। টিআইবি বলছে চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত আইনে বিভিন্ন দুর্বলতা রয়েছে। পাশাপাশি পরিবেশ অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর ও বিভাগীয় কমিশনারের কার্যালয় সহ সংশ্লিষ্ট অংশীজনদের আন্তরিকতার ঘাটতি রয়েছে। আমাদের আইনে ঘাটতি আছে, বিধিমালাতে ঘাটতি আছে, কিন্তু যতটুকু আছে সেটা যথাযথ প্রয়োগ হয় না। যারা ওর সাথে অনিয়মের সাথে জড়িত, নিয়মগুলি বিধিগুলো লঙ্ঘন করছে না, তাদেরকে জবাব দিতে আনতে হবে। অনেকগুলো কিন্তু স্টেক হোল্ডার আছে, স্বাস্থ্য অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর, সিটি কর্পোরেশনগুলো, পৌরসভাগুলো, বিভাগীয় কমিশনারদের কার্যালয়, এদের সকলের কিন্তু মানে দায়িত্ব হচ্ছে যে এই যে চেইনটা আমার চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনায় সুশাসন নিশ্চিত করা, স্বচ্ছতা জবাব নিশ্চিত করা, প্রত্যেকেরই ভূমিকা আছে। মেডিকেল বর্জ্য নিয়ে চলমান অব্যবস্থাপনা কাটিয়ে উঠতে সরকারের সংশ্লিষ্ট মহল এখনই এগিয়ে না এলে ভবিষ্যতে এই সমস্যা আরও প্রকট হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। আফগানিস্তানের উত্তরাঞ্চলে 6.3 মাত্রার শক্তিশালী ভূমিকম্প, 20 জনের মৃত্যু, আহত 3 শতাধিক, ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক নীল মসজিদ। টানা 22তম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। জাতীয় প্রেস ক্লাবের সামনে চলমান কর্মসূচিতে দ্রুত জাতীয়করণের দাবি পুনর্ব্যক্ত করেন আন্দোলনকারী শিক্ষকরা। তারা জানান, দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও পূরণ হয়নি তাদের মৌলিক কাঠামোগত চাহিদা ও জাতীয়করণের দাবি। শিক্ষক নেতারা জানান, প্রাথমিক শিক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হওয়া সত্ত্বেও উপেক্ষিত হচ্ছে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা। তাদের দাবি, প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রায় 1089টি এমপিওর ফাইল স্বাক্ষরের অপেক্ষায়। দেশের বাইরের খবর। ঘূর্ণিঝড় বোদ্ধার প্রভাবে কয়েকদিনের বৃষ্টিতে ডুবে গেছে হাজার হাজার হেক্টর জমির ধান, নষ্ট হয়েছে কয়েক হাজার হেক্টর জমির রবি শস্যও। এমন পরিস্থিতিতে দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা। ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে টানা কয়েকদিনের বৃষ্টিতে পানির সঙ্গে মিশে গেছে কৃষকের স্বপ্ন। রাজশাহীর গোদাগাড়ি, তানোর, মোহনপুর, বাগমারা সহ 6টি উপজেলার প্রায় 7,000 হেক্টর ফসলি জমির ধান ডুবে গেছে। ভেসে গেছে শত শত বিঘা ঘেরের মাছ। ক্ষতির মুখে পড়ে দিশেহারা কৃষক। সরিষা বুনেছে, তারপরে আপনার পেঁয়াজ লাগাইছে, এগুলো সব এক রাতের বৃষ্টিতেই সব তলায় গেছে। এত পরিমাণ ক্ষতি যা বলার ভাষা নাই। এই ক্ষয়ক্ষতির পর্যায়ে আমরা ক্ষয়ক্ষতির রিপোর্টটা প্রদান করছি যে আমাদের কতটুকু ক্ষতি হচ্ছে, তার প্রেক্ষিতে যদি সরকার মনে করে যে কোনো সহায়তা প্রদান করবে, সেটি আমরা ডিস্ট্রিবিউট করব। ঘূর্ণিঝড়ের প্রভাবে ভুক্তভোগী নওগাঁর চাষিরাও আর মাত্র এক সপ্তাহ পরেই ধান ঘরে তোলার প্রস্তুতি ছিল তাদের। এর মাঝেই বৃষ্টি আর ঝড় বয়ে যায় বরেন্দ্র এই জনপদে। জেলার মান্দা, নিয়ামতপুর, মহাদেবপুর, পত্নীতলা ও নওগাঁ সদরে ধান ও রবি ফসলের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। এসব এলাকার বেশিরভাগ জমিতে পানি জমে নষ্ট হচ্ছে ধান। পাশাপাশি আলু, পেঁয়াজ ও রসুনের জমিতেও এখন হাঁটু পানি। অর্ধেক ধানও পাবো না, সেই ধান দিয়ে আমি কি করবো, আর আমি নিজের পেট কিভাবে চলাইবো। কাতি মাসা যেটা ফসল, সেই ফসলগুলো নষ্ট হয়ে গেছে। জেলা কৃষি বিভাগ বলছে, আকস্মিক দুর্যোগে প্রায় 14,000 হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। মাটি শুকানোর সঙ্গে সঙ্গে যেন গোড়ায় ভালো করে একটু ফানজেট স্প্রে করে, ফানজেট স্প্রে করলে তাহলে আপনার গোড়ার পচন রোগ থেকে রক্ষা পাওয়া যাবে। চলতি মৌসুমে নওগাঁয় 1,96,000 হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে, আর রবি শস্যের চাষাবাদ লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 32,000 হেক্টর জমিতে। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ।
অবশেষে তড়িঘড়ি করেই বে টার্মিনালের স্থাপনা নির্মাণ কাজ শুরু করতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। চলতি বছরেই $102 মিলিয়ন ব্যয়ে ব্রেকওয়াটার নির্মাণ ও নেভিগেশন ইকুইপমেন্ট স্থাপনের কাজ শুরু করতে বিডারদের সঙ্গে বৈঠক করেছে বন্দর কর্তৃপক্ষ। বিশ্বব্যাংকের $650 মিলিয়ন ঋণ ছাড়ের পরও কাজ শুরুতে ধীরগতি নিয়ে সমালোচনার মুখে পড়ে বন্দর। শাখাউদ্দিপুর ছবিতে বিস্তারিত জানাচ্ছেন কমলতে। চট্টগ্রামের পতেঙ্গা উপকূলে বে টার্মিনাল নির্মাণে $650 মিলিয়ন কয়েক মাস আগে ছাড় করিয়েছে বিশ্বব্যাংক। ব্রেক ওয়াটার নির্মাণ এবং নেভিগেশন যন্ত্রপাতি স্থাপনের জন্য বিশ্বব্যাংক ঋণ অনুমোদন দিল, কাজ শুরু করতে পারছিল না চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। We needed Bay Terminal yesterday. It is so important. 17,525 কোটি টাকার এই প্রকল্পে বিশ্বব্যাংকের সহায়তা থাকবে 9,333 কোটি টাকা। বাকি অর্থ যোগান দিবে চট্টগ্রাম বন্দর নিজেই। নানামুখী জটিলতায় এই বে টার্মিনাল নির্মাণের কাজ পিছিয়েছে অন্তত 6 বছর। 2026 সালে যেখানে পুরোদমে অপারেশনে যাওয়ার কথা, সেখানে গড়ে ওঠেনি কোনো অবকাঠামোগত স্থাপনা। এদিকে বে টার্মিনাল নির্মাণ কাজ দৃশ্যমান করতে সোমবার বন্দর মিলনায়তনে শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন স্টেক হোল্ডার ও বিডাররা। নিশ্চিত করা হয়েছে বিশ্বব্যাংকের অর্থায়নে চলতি বছরে শুরু হবে ব্রেক ওয়াটার নির্মাণের কাজ। আমরা যদি আগামী বছরের মাঝামাঝি যদি আপনার ড্রেজিংয়ের কাজগুলো শুরু করতে পারি, চ্যানেল অ্যাক্সেস ড্রেজিং, আমার মনে হয় 2030-এর মধ্যে ইনশাল্লাহ আমরা অপারেশনে যেতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন বিশ্বজুড়ে অনেক সম্ভাবনাময়ী কন্ট্রাক্টর এই প্রজেক্টে কাজ করতে ইচ্ছুক। এতে বোঝা যাচ্ছে যে বে টার্মিনাল কতটা গুরুত্বপূর্ণ। এর সঙ্গে 2 বছর আগে অনুমোদন হওয়া প্রাথমিক ডিজাইনের উপর ভিত্তি করে ডিটেল ডিজাইনের কাজ শুরু করেছে জার্মান ভিত্তিক প্রতিষ্ঠান শেল হর্ন। টার্মিনালের সাথে যে রেলওয়ে এবং রোড কানেক্টিভিটি NH1 এবং রেলওয়ের, এটা হয়নি, তাহলে উপকার হলো না। 6.5 কিলোমিটার দীর্ঘ বে টার্মিনালের বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে সিঙ্গাপুর পোর্ট অথরিটি ও দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এবার দেশের বাইরের খবর। 2 মাস না পেরোতেই আবারও শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত আফগানিস্তান। দেশটির উত্তরাঞ্চলে 6.3 মাত্রার ভূমিকম্পে এখন পর্যন্ত 20 জন প্রাণ হারিয়েছেন, আহত 3 শতাধিক। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে ভূমিকম্পের উৎপত্তি স্থল দেশটির মাজারি শরীফ শহরের কাছে ভূপৃষ্ঠ থেকে 28 কিলোমিটার গভীরে। উদ্ধার অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। স্থানীয় সময় রোববার মধ্যরাতে আফগানিস্তানের উত্তরাঞ্চলে 6.3 মাত্রার ভূমিকম্প আঘাত হানে। দেশটির অন্যতম প্রধান শহর মাজারি শরীফে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রায় 5 লাখ জনসংখ্যার শহরটিতে বহু মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসে। ঐতিহাসিক নীল মসজিদ সহ বহু ঘরবাড়ি ধসে পড়েছে। ভূমিকম্পের সময় উঁচু ভবন থেকে লাফ দেয় এবং হুড়োহুড়ি করে নামতে গিয়ে হতাহত হয়েছেন অনেকে। বাল্ক প্রদেশের শোলগারা জেলায়ও বহু মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে শক্তিশালী ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মাজারি শরীফের কাছে ভূপৃষ্ঠ থেকে 28 কিলোমিটার গভীরে। এ ঘটনায় উদ্ধার অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। নিরাপত্তা বাহিনীর সদস্যরাও তাদের সহযোগিতা অব্যাহত রেখেছে। এর আগে চলতি বছরের আগস্টে আফগানিস্তানের পূর্বাঞ্চলে 6 মাত্রার ভূমিকম্পে 2000-এর বেশি মানুষের প্রাণহানি ঘটে। এছাড়া 2023 সালে পশ্চিমাঞ্চলীয় হেরাত এবং 2022 সালে পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে শক্তিশালী ভূমিকম্পে শত শত মানুষ মারা যান। ধসে পড়ে হাজার হাজার ঘরবাড়ি। নাসরিন রুমি, সময় সংবাদ। খেলার খবর। ক্রিকেট বোর্ডের কার্যনির্বাহী কমিটির সভা আজ। বিপিএল সহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনায় বসবেন নীতি নির্ধারকরা। বিপিএলের সবশেষ আসর ঘিরে সমালোচনা তুঙ্গে। এরই মধ্যে ফিক্সিং ইস্যুতে 900 পৃষ্ঠার প্রতিবেদন জমা দিয়েছে স্বাধীন তদন্ত কমিটি। পরবর্তী পদক্ষেপের জন্য আইসিসির সাবেক কর্মকর্তা অ্যালেক্স মার্শালের অধীনে আরও একটি কমিটি গঠন করেছে বিসিবি। আজ সভার অন্যতম মূল এজেন্ডা ওই রিপোর্টের পর্যালোচনা। এছাড়াও আসন্ন বিপিএলের ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করার বিষয়েও হবে আলোচনা। 11টি আবেদনের মধ্য থেকে 3টিকে এরই মধ্যে বাদ দিয়েছে বিসিবি। বাকি 8টির মধ্য থেকে ফ্র্যাঞ্চাইজি মালিকানার বিষয়টি নিশ্চিত করবে গভর্নিং কাউন্সিল। এদিকে মাসখানেক ঝুলে থাকা নারী পরিচালক ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত জানা গেছে। শেষ পর্যন্ত রুবাবা দৌলাই হয়েছেন এনএসসি মনোনীত বোর্ড পরিচালক।
পৃষ্ঠপোষকতার অভাবে আটকে আছে ওয়ার্সিয়া খুশবু তেহজিবের দেশের প্রথম নারী গ্র্যান্ডমাস্টার হবার স্বপ্ন। সুযোগ থাকলেও আর্থিক কারণে অংশ নেওয়া হচ্ছে না আন্তর্জাতিক টুর্নামেন্টে। নেই ফুল টাইম কোচ কিংবা প্রস্তুতির জন্য প্রযুক্তিগত সুযোগ সুবিধা। তবুও 13 বছরের এই নারী ফিদে মাস্টার লড়াই চালিয়ে যাচ্ছেন নিজের স্বপ্ন পূরণে। সাব্বির মিথুন জানাচ্ছেন বিস্তারিত। ওয়ার্সিয়া খুশবুর জন্য এই 64 ঘরের খেলায় প্রতিপক্ষকে চেকমেট করাটা যতটাই সহজ, ঠিক ততটাই কঠিন তার গ্র্যান্ড মাস্টার হওয়ার স্বপ্নে পৌঁছানো। মাত্র 13 বছর বয়সে নারী ফিদে মাস্টারের খেতাব, জাতীয় আর আন্তর্জাতিকে 6 স্বর্ণপদক। অথচ এই খুশবু শেষ 1 বছরে খেলতে পারেননি কোনো আন্তর্জাতিক ইভেন্ট। জাতীয় পর্যায়ে অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়ন হয়ে কিন্তু আর্থিক কারণে আটকে যায় যাত্রা। কদিন বাদেই এশিয়ান শ্রেষ্ঠত্ব। স্পন্সরের অভাবে থাইল্যান্ডের ওই টুর্নামেন্টও অনিশ্চিত। 2100-র বেশি রেটিং থাকা খুশবুর। If I play in the European tournaments, then it's much easier to gain the norm because all the Indian players play in the European tournaments, and that's where they get their norm from, right? নারী ইন্টারন্যাশনাল মাস্টার কিংবা নারী গ্র্যান্ড মাস্টার হতে খুশবুর প্রয়োজন এখন উন্নত প্রশিক্ষণ, দরকার ফুল টাইম কোচ আর উন্নত প্রযুক্তির কম্পিউটার। তবে এত সব অর্জনের পরেও পৃষ্ঠপোষক পাচ্ছেন না এই নারী দাবারু। সহায়তা করতে ব্যর্থ নামমাত্র থাকা দাবা ফেডারেশনও। একটা ইউরোপিয়ান কোচ যার আন্ডারে সে ইউরোপে খেলতে যেতে পারতো, ওই দেশে গিয়ে তাহলে হচ্ছে কি ওর পক্ষে সম্ভব ওই WGM করা। উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার বাংলাদেশের হলেও শেষ 17 বছরে নতুন গ্র্যান্ডমাস্টার তৈরি করতে ব্যর্থ ফেডারেশন। অথচ পাশের দেশ ভারত রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিপ্লব এনেছে দাবার কোর্টে। 90-এর বেশি গ্র্যান্ডমাস্টার বাংলাদেশে, যেখানে সংখ্যাটা মাত্র 5। দাবায় অবহেলার কেন? দাবা ইনডোর গেম, তাই ইন্ডিয়ায় গত বছর তাদের গভর্নমেন্ট সার্কুলার করে দিয়েছে, 10 কোটি টাকা দিয়ে দিয়েছে 5টা মেয়ের জন্য, যে এদেরকে গ্র্যান্ড মাস্টার বানাতে হবে, এবং তার মধ্যে একজন দিব্যা দেশমুখ এখন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। রানী হামিদরাও পেরোতে পারেননি নারী ইন্টারন্যাশনাল মাস্টারের গণ্ডি। অথচ খুশবুর মধ্যে সম্ভাবনা আছে দেশের প্রথম নারী গ্র্যান্ড মাস্টার হবার। তবে তার সেই স্বপ্ন পূরণে বাধা অর্থের হিসেব নিকেশ। When I play my opponents, আমি দেখি যে ওরা আরো ভালো ব্যাকগ্রাউন্ড থেকে আসতেছে, ওরা আরো ভালো কোচিং পেয়ে আসতেছে। So sometimes একটা মেন্টাল প্রেশার থাকে, but I try to ignore them and keep playing on. দর্শক, কথা বলছিলাম বাংলাদেশের ফিদে মাস্টার রেটিং অর্জন করা ওয়ার্সিয়া খুশবুর সঙ্গে, যার স্বপ্ন এখন GM হবার, এবং সেই স্বপ্ন পূরণে তার যে পথ, সেই পথ অনেকটাই কঠিন, এবং তিনি চাইছেন বাংলাদেশের যে পৃষ্ঠপোষক রয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ করতে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। গণভোট নিয়ে দলগুলোকে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিতে 7 দিন সময় দিল উপদেষ্টা পরিষদ। ব্যর্থ হলে করণীয় ঠিক করবে সরকার। রেফারির অভাবের শঙ্কা জামায়াতের। সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে দেশ গণতন্ত্রের পথে যাত্রা নির্ভর করছে আগামী নির্বাচনের উপর, বললেন সিইসি। AI সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে সতর্ক থাকার পরামর্শ। এবং নতুন টেলিকম নীতি বাস্তবায়নে গ্রাহক পর্যায়ে 20% বাড়ছে ব্রডব্যান্ড ইন্টারনেটের খরচ। এক নামে সিম সংখ্যা 10 থেকে 7-এ কমানোর উদ্যোগ BTRCর। এই ছিল দুপুরের সময়ে। এরপর বিকেল 3টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন ওমরিনা। ধন্যবাদ ইমরান। বিকেল 3টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ে।